নমস্কার, আমি ডক্টর সায়ন ঘোষাল, কনসালটেন্ট ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। সো আজ আমরা সেকেন্ড পার্টি ডিসকাস করবো রিগার্ডিং ট্রিটমেন্ট অফ ভেরিয়াস টাইপস অফ লিম্ফোমা লাইক হজকিন অ্যান্ড নন হজকিন লিম্ফোমা। সো আমি এখানে একটুখানি ইন্ট্রোডাকশন দিই যে আগের ভিডিওতে আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য সিমটমস, অ্যাবাউট দ্য কজেস, অ্যাবাউট হাউ টু ডায়াগনোস হজকিন অ্যান্ড নন হজকিন লিম্ফোমা। সো ইভেন আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য স্টেজিং, কিভাবে আমরা জানতে পারি কোন স্টেজে আছে ডিজিজটা। সো এবার ট্রিটমেন্ট। সো ইনিশিয়ালি কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ট্রিট করছি। যেমন প্রথমে আমি একটু হজকিন লিম্ফোমা সম্বন্ধে বলি। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেজ অফ দ্য ডিজিজ, স্টেজ অফ দ্য ডিজিজ এবং পেশেন্টের লাইক ওয়েদার ইট ইজ আ ডি নোভো, মানে প্রথমবার আমাদের কাছে আসছে কিনা, এবং পেশেন্টের এজ এবং ওভারঅল পারফরমেন্স স্ট্যাটাস। কেন গুরুত্বপূর্ণ? যদি এটা প্রথমবার আমাদের কাছে আসে, জেনারেলি সবচেয়ে ভালো যেটা লাইক কনভেনশনাল ট্রিটমেন্ট আমরা এভিভিডি দিয়ে স্টার্ট করি। AVVD কেমোথেরাপি লাইক অ্যাড্রিয়ামাইসিন, ব্লিওমাইসিন, ভিনব্লাস্টিন এন্ড ডাকারভাসিন, যেটা কমনলি করা হয়। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে পেশেন্ট স্টেজ অফ দ্য ডিজিজ, স্টেজ যদি অনেক সময় দেখা যায় যে পেশেন্টের স্টেজ 4 আছে, তাহলে যেটা আমরা প্রোটোকল ফলো করি সেটা হচ্ছে এভিভিডি আমরা স্ট্রেট অ্যাওয়ে 4টে সাইকেল দিই, মানে এক একটা সাইকেল জেনারেলি ডে 1, ডে 15 এইভাবে দেওয়া হয়। তো আমরা 4টে সাইকেল দিই, তারপর আমরা একটা পেট সিটি করি। কেন করি না? আমরা রিস্টেজিং করার জন্য, যে পেশেন্টের এখন মানে ওয়েদার ইট ইজ ইন সিআর বা কি রেসপন্সটা দেখার জন্য। যদি সিআর হয় জেনারেলি আরো 2টো সাইকেল দেওয়া হয় এবং তারপর দেখা যায় যে যদি রেডিয়েশনের দরকার আছে কি নেই। আর যদি দেখা যায় যে পেশেন্টের এটা পিআর বা পার্শিয়াল রেসপন্সে আছে, সেক্ষেত্রে কিন্তু 2টো সাইকেল দিয়ে রেডিয়েশন দিতে হয়। সুতরাং আমাদের এই স্টেজিং যেটা ইন্টারিম পেট সিটি, সেটা কিন্তু স্টেজ 1 বা স্টেজ 2 এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে হজকিন লিম্ফোমায় স্টেজ 3 বা স্টেজ 4 পেট সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার সেকেন্ড হচ্ছে যদি পেশেন্ট অ্যাফোর্ডিং হয়, যদি CD30 পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডেফিনেটলি আমরা একটা এখনকার দিনে অনেক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি বেরিয়েছে। সো আমরা সেক্ষেত্রে ব্রেনটাক্সিম্যাব AVD বলে একটা রেজিম হয়, সেই রেজিমে আমরা যেতে পারি। ব্রেনটাক্সিম্যাব মোটামুটি 1.8 mg per kg আমরা যে ডোজ দিই, তার সাথে এভিডি মোটামুটি 21 to 28 ডেজ সাইকেল, এইভাবে আমরা চলতে পারি। সেইটা আছে আর একটা রেজিম। এবার প্রশ্ন হচ্ছে, ধরুন এভিভিডি দেওয়া হলো পেশেন্টের, ইনিশিয়ালি পেশেন্ট 4টে সাইকেল নিল, পেট হলো, সিআর এলো, মানে কমপ্লিট রেসপন্স এলো, তারপর যদি আবার 6 মাসের মধ্যে ডিজিজ ফিরে এলো, কি করা যায়? যেটাকে আমরা বলি আর্লি রিল্যাপস বা রিল্যাপস, যে কিভাবে আমরা সেটা বুঝি। এই সময়টা খুব ইম্পর্টেন্ট যে কেমোথেরাপির পর কিভাবে ফলো আপটা হয়। ফলো আপটা যেটা করা হয় জেনারেলি মান্থলি আর ইভেন 2 মান্থলি একটা সিভিসি আর LDH করা হয়, এবং 3 মান্থলি একটা চেস্ট এক্সরে আর USG হোল অ্যাবডোমেন করা হয়। কেন? কারণ চেস্ট এক্সরে করলে আমরা কোনো কজ রুল আউট করতে পারি এবং USG থেকে কোনো অ্যাবডোমিনাল লিফ নোট আছে কিনা সেটা দেখতে পারি। এছাড়াও ডেফিনেটলি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক কোনো লিফ নোড এনলার্জমেন্ট হচ্ছে কিনা, সার্ভাইকাল, অ্যাক্সিলারি, ইঙ্গুইনাল, বা যে জিনিসগুলো আমরা দেখতে পারি লিভার বা স্প্লিন প্যালপেবল আছে কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে আগের বার যে লিম্ফ নোডটা এনলার্জড হয়েছে, অনেকবার যখন রিল্যাক্স করে পেশেন্ট তখন কিন্তু সেটা এনলার্জ থাকে না, অনেক ক্ষেত্রে অন্য একটা লিম্ফ নোড এনলার্জমেন্ট হচ্ছে। ওই জন্য আমাদের থরো এক্সামিনেশন, ক্লিনিক্যাল অ্যাজ ওয়েল এজ ল্যাবরেটরি লাইক সিভিসি, LDH এবং যেটা আমি বললাম 3 মান্থলি চেস্ট এক্সরে বা USG ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যখন রিল্যাপস করে গেল, তারপর আমরা কি করব? ডেফিনেটলি আমরা আবার সেই পেট সিটি করি। পেট সিটি থেকে জানা যায় যে FDG অ্যাবিলিটি আছে কিনা লিম্ফ নোডগুলোর। FDG অ্যাবিলিটি যদি ভালো রকম থাকে, আমরা সেখানে লিম্ফ নোড বায়োপসি করি। লিম্ফ নোড বায়োপসিতে আবার IHC লাগিয়ে আমরা বুঝতে পারি যে এটা হজকিন লিম্ফোমা বা অন্য কোনো লিম্ফোমায় ট্রান্সফর্ম হয়েছে কিনা। যদি হজকিন লিম্ফোমাই থাকে, সেকেন্ড লাইনে জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে একটা স্যালভেজ কেমোথেরাপি দেওয়া হয়, লাইক GDP বলে একটা, জেমসিটাবিন, ডেক্সামিথাসোন অ্যান্ড সিসপ্লেটিন। তো GDP বলে একটা কেমোথেরাপি দেওয়া হয় এবং সেটা 2টো বা 3টে সাইকেল দেওয়ার পর একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের খুব ভালো রোল আছে, এটাকে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বলে। এবং বিম কেমোথেরাপি আমরা একটা কন্ডিশনিং রেজিমেনে দিই, দিয়ে আমরা একটা অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের দিকে যাই। এটা মোটামুটি সেকেন্ড বা ফার্স্ট ইভেন সেকেন্ড রিল্যাপসেও এটা করা যায়। এবার থার্ড রিল্যাপসের পর থেকে জেনারেলি যেটা দেখা যায় যে টার্গেট থেরাপি, এখন যেমন বেড়েছে ব্রেনটাক্সিম্যাব, নিভোলুম্যাব, এবার এই সমস্ত টার্গেট থেরাপি সেইটা আবার আমাদের ওই দেখে IHC রিপোর্ট দেখে টার্গেট থেরাপির ডিসিশনটা নেওয়া হয়। এটা খুব মানে আমি সংক্ষেপে বললাম, জিনিসটা অত্যন্ত আরো অনেক বেশি ভাস্ট রিগার্ডিং হজকিন লিম্ফোমা ট্রিটমেন্ট।
এবার নন হজকিন লিম্ফোমা। নন হজকিন লিম্ফোমা যেটা আমি প্রথমেই বলেছি যে খুব বেসিক জিনিস। নন হজকিন লিম্ফোমা আমরা ডিএলবিসিএল দেখি, ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা হুইচ ইজ অ্যাগ্রেসিভ। আমরা দেখি ফলিকুলার লিম্ফোমা, ম্যান্টল সেল লিম্ফোমা ওয়ান্স সেকেন্ড অ্যাগ্রেসিভ, অ্যান্ড সবচেয়ে অ্যাগ্রেসিভ বাট ভেরি গুড রেসপন্স টু ট্রিটমেন্ট সেটা হচ্ছে বার্কিট লিম্ফোমা এবার ওয়ান সেকেন্ড লিম্ফোমা। এবার আমরা কিভাবে ট্রিটমেন্টটা ইনিশিয়াল স্টার্ট করি। যদি ডিএলবিসিএল হয়, যেটা সনাতন আমাদের কনভেনশনাল থেরাপি, দ্যাট ইজ আরচপ, RCHOP, মোস্টলি আরচপই দেওয়া হয়। আমি যেটা বললাম স্টেজ থেকে ডিসিশন হয় যে ইন্টারিম পেট সিটি করার দরকার আছে না দরকার নেই। আর আরচপ মোটামুটি যদি স্টেজ 3-4 থাকে আমাদের 6টা সাইকেল দিতে হয়। 4টের পর আমরা একটা পেট সিটি করে দেখি কতটা কি ইমপ্রুভমেন্ট হলো। এইবার প্রশ্ন হচ্ছে 4টের পর আমরা পেট সিটি করে দেখলাম যে আগের যে ডিজিজ ছিল আর এই ডিজিজের মধ্যে 50% ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেন হোয়াট শুড উই ডু? তাহলে যদি পার্শিয়াল রেসপন্স হয়, এখানে কতগুলো টার্ম আছে, কমপ্লিট রেসপন্স, পার্শিয়াল রেসপন্স, প্রোগ্রেসিভ ডিজিজ। এবার যদি পার্শিয়াল রেসপন্স হয় জেনারেলি আরো 2টো সাইকেল কমপ্লিট করা হয়, করে দেখা যায় যে 6টা সাইকেলের পর একটা পেট সিটি করে যে কি তার রেসপন্স হচ্ছে। আর যদি প্রোগ্রেসিভ ডিজিজ হয়, মানে চালাতে চালাতে হঠাৎ করে একটা অ্যাপিয়ারেন্স অফ এ নিউ লিফ নোড, মানে আগে আমি জাস্ট ফর এন এক্সাম্পল জাস্ট শেয়ার করছি, একটা পেশেন্ট লাস্ট উইকে যেটা আমরা দেখা হয়েছে যে একটা সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি নিয়ে এসেছিল উইথ বি সিমটম পজিটিভ, লাইক ফিভার, নাইট সোয়েটস এন্ড ওয়েট লস ওয়াজ পজিটিভ। সো সেই পেশেন্টের থরো ইভ্যালুয়েট করে ডিএলবিসিএল জিসিবি টাইপ স্টেজ 3B এরকম আমাদের ডায়াগনোসিস হয়। সো আমরা 3টে সাইকেল দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম এটা অ্যাপিয়ারেন্স অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড হলো, এবং আবার দেখা গেল বাইল্যাটারাল অ্যাক্সিলারি লিম্ফ নোড হলো। তো আমরা কি করি জেনারেলি এই সমস্ত ক্ষেত্রে খুব একটা মানে পেট সিটি করে দেখা উচিত ডেফিনেটলি যে নতুন লিফ নোড গুলো এফডিজি অ্যাভিড কিনা, এবং হলে প্রোগ্রেসিভ ডিজিজ হলে আমাদের একটা এসকালেট দ্য থেরাপি। এবার এসকালেট দ্য থেরাপি, এবার ওই সময় আমাদের একটা অবশ্যই বায়োপসি করা উচিত সেই নতুন লিফ নোডটা থেকে, যে ওয়েদার ইট ইজ স্টিল ডিএলবিসিএল অর ট্রান্সফর্ম টু এনিথিং আদার ভেরিয়েন্ট, এবং সেই বায়োপসির উপর বেস করে আমাদের কেমোথেরাপি রেজিমেন জেনারেলি ডিসাইড করা হয়। নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রেও জিনিসটা একই রকম। যদি 6টা সাইকেল আরচপ দেওয়ার পর আমরা দেখি লাইক ডিএলবিসিএল যেটা আমি ডিসকাস করছি, যে পেশেন্টের মোটামুটি ক্লিনিক্যাল স্ট্যাটাস ওকে, তো আমরা ফলো আপে রাখি। ফলো আপ করতে করতে 2 মান্থলি 3 মান্থলি যদি আমরা দেখি আবার ডিজিজ ফেরত এসছে, ওয়ান্স এগেন উই হ্যাভ টু গিভ স্যালভেজ কেমোথেরাপি, জিডিপি বা ঢ্যাপ বলে একটা কেমোথেরাপি হয়, আমরা সেটা দিই, এবং সেটা 2 to 3 সাইকেলস দেওয়ার পর আমরা অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের দিকে যাই। সেখানেও আমরা বিম বলে কেমোথেরাপি এটা ইউজ করা হয়। এটা খুবই সংক্ষেপে আমি বললাম হজকিন আর নন হজকিন লিম্ফোমা লাইক ডিএলবিসিএল। এছাড়াও আরো ধরনের আছে, ফলিকুলার লিম্ফোমা আছে, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া স্ল্যাশ লিম্ফোমা একটা আছে, CLL যেটা আমরা বলি, আর একটা আছে আমাদের ম্যান্টল সেল লিম্ফোমা যেটা বললাম, বা বার্কিট লিম্ফোমা। প্রতিটা লিম্ফোমার ক্ষেত্রেই কিছু স্পেসিফিক রেজিমেন আছে বেসড অন দ্য IHC রিপোর্ট। সো এগুলো ডিসকাস আরো ডিটেলসে আমরা অন্য একটি সেশনে করব। এবং এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে লিম্ফোমা সাবটাইপ এন্ড লিম্ফোমা স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এজ অফ দ্য পেশেন্ট। যেমন জাস্ট ফর এক্সাম্পল আই এম শেয়ারিং CLL পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি সবসময় ট্রিটমেন্টের দরকারই পড়ে না। সেখানে কয়েকটা আমাদের লাইক ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট থাকে কখন আমরা ট্রিট করব। লাইক ধরুন একটা পেশেন্টের CLL কখন আমরা কিভাবে ডায়াগনোসিস করি, লাইক পেরিফেরাল ব্লাডে লিম্ফোসাইটোসিস আছে, লাইক 50,000 এর উপর সেল কাউন্ট আছে, যেখানে লিম্ফোসাইট অফ 85% এন্ড স্মার্ট সেল দেখা যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে আইদার আমরা বোন ম্যারো অ্যাসপিরেট বায়োপসি করি, বা আমরা একটা CLL এর ইমিউনোফেনোটাইপিং পাঠাই, লাইক IPT ফ্লো সাইটোমেট্রি যেটাকে বলে, সেখান থেকে আমরা ডায়াগনোসিস করি। করার পর এবার ধরুন হিমোগ্লোবিন 13, আই হ্যাভ এ পেশেন্ট অফ দ্য সেম প্রোফাইল, হিমোগ্লোবিন 13, টোটাল ব্লাড কাউন্ট 50,000, প্লেটলেট কাউন্ট 1.5 লাখ। সো শুড উই ট্রিট? সো এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট, যেটা আমাদের অবশ্যই জানা উচিত। CLL এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট হচ্ছে, আমরা এখানে আরেকটা জিনিস বলি, দুটো আমরা স্টেজিং করি, আইদার বাইনেট স্টেজিং বা রাই স্টেজিং। এবার রাই স্টেজিং এ যেটা 3 or 4 এ আসছে, বাইনেটে C তে আসছে, সেটা হচ্ছে অ্যানিমিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপিনিয়া। যখন হিমোগ্লোবিন 10-এর নিচে নামছে, প্লেটলেট কাউন্ট 1 লাখের নিচে নামছে, এবং স্প্লিনোমেগালি বা কোনো লিফ নোড আছে, যে লিফ নোড গুলো লাইক বাল্কে লিফ নোড, লাইক মোর দ্যান 7 সেন্টিমিটার, খুব বড়, এবং লিম্ফোসাইটোসিস, আর তার সাথে লিভার অ্যান্ড স্প্লিন এনলার্জমেন্ট, এই সমস্ত ইন্ডিকেশন গুলো থাকলে তবেই আমরা CLL পেশেন্টকে ট্রিট করি। সো এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে। আমি মেনলি DLBCLটা যেটা আমরা সবচেয়ে কমনলি দেখি সেটা ডিসকাস করলাম,
along with Hodgkin lymphoma and the role of bone marrow transplant. Thank you.